আসো। তো আহ এখানের মধ্যে আমরা যা পড়াইতে হবে তার অনেকটুকু প্রায় এখানে চলে আসছে। আমরা আসলে এখানে ছিলাম, ঠিক না? আমরা আসলে এখানে ছিলাম। তো আজকে আমাদের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে রিলেশন বিটুইন ডেনসিটি অ্যান্ড টেম্পারেচার। রিলেশন বিটুইন ডেনসিটি অ্যান্ড টেম্পারেচার। আসো, রিলেশন বিটুইন ডেনসিটি অ্যান্ড টেম্পারেচার। রিলেশন বিটুইন ডেনসিটি অ্যান্ড টেম্পারেচার। আসো, রিলেশন বিটুইন ডেনসিটি অ্যান্ড টেম্পারেচার। রিলেশন বিটুইন ডেনসিটি অ্যান্ড টেম্পারেচার। Relation between density and temperature. 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 আসো, relation between density and temperature. Relation between density and temperature. আসো। হুম, ওকে। রিলেশন বিটুইন ডেনসিটি অ্যান্ড টেম্পারেচার। এখন আমাদের প্রশ্ন হবে যে ডেনসিটি আর টেম্পারেচার দিয়ে কিন্তু আমাদের কোনো ল আসে নাই সোফা, ঠিক না? ডেনসিটি আর টেম্পারেচার দিয়ে আমাদের কোনো ল আসছে? ডেনসিটি আর টেম্পারেচার দিয়ে কিন্তু আমাদের কোনো ল আসেনি। আমাদের ল আসছে বোয়েলস ল। বোয়েলস লতে কি ছিল? ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেসার। চার্লস লতে কি ছিল? ভলিউম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। এরপর গেই-লুসাক্স লতে কি ছিল? প্রেসার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। তো আমাদের ডেনসিটি আর টেম্পারেচারের মাঝখানে কোনো ল আসে নাই। তাহলে এটাই সুযোগ, তুমি কি করবা? তুমি ডেনসিটি আর টেম্পারেচারের মধ্যে এই যে সম্পর্কটা আছে এই সম্পর্কটা লিখে ফেলবা। এই সম্পর্কটা লিখে ফেলার পরে তুমি দুনিয়াকে বলবা যে এই সম্পর্কটা তুমিই বাইর করছো, আর তুমি তোমার নামে একটা ল বানাই ফেলবা, ঠিক আছে? ভেরি গুড। আসো আমরা স্টার্ট করি। তো ডেনসিটি আর টেম্পারেচারের মাঝখানে তুমি এই সম্পর্কটা কিভাবে পাবা? সম্পর্কটা পাবো হচ্ছে তুমি আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে। আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে আমরা একটা কথা লিখছিলাম যেটা হচ্ছে Pm is equals to DRT. 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 ঠিক আছে? Pm is equals to DRT. এখন তোমার এখানের মধ্যে কার কার মধ্যে সম্পর্ক? ডেনসিটি আর টেম্পারেচার। তাহলে তুমি ডেনসিটিকে একদিকে রাখবা, টেম্পারেচারকে আরেক দিক দিয়ে রাখবা। তো তুমি ডেনসিটিকে একদিক দিয়ে রাখো আর যদি টেম্পারেচারকে তুমি আরেক দিক দিয়ে রাখো, তাহলে এটা কিরকম হবে? ডেনসিটি একদিক দিয়ে, বাদ বাকি সবগুলো অন্যদিকে। তার মানে তোমার এখানে Pm ডিভাইডেড বাই RT। Pm ডিভাইডেড বাই RT। Pm ডিভাইডেড বাই RT। Pm ডিভাইডেড বাই RT। এখন দেখো, এখন ধরো তুমি কি করলা? এখন ধরো তুমি এখানের মধ্যে একটা কাহিনী করবা। তুমি এখানের মধ্যে দেখো কি কাহিনী করবা। দেখো, যে কোনো গ্যাসের জন্য আর এর ভ্যালুটা কিন্তু কনস্ট্যান্ট। আর এর ভ্যালু কি সবসময় কনস্ট্যান্ট। আর এর নামই তো কি? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। তার মানে সে তো কনস্ট্যান্ট। এরপরে হচ্ছে তোমার মলিকুলার মাস। যে কোনো গ্যাসের জন্য মলিকুলার মাস কি? যে কোনো গ্যাসের জন্য মলিকুলার মাস হচ্ছে কনস্ট্যান্ট। তো আর এর ভ্যালু কনস্ট্যান্ট, মলিকুলার মাস কনস্ট্যান্ট। তো তুমি কি করবা এখন? তুমি কি করবা? প্রেসারকে কনস্ট্যান্ট ধরে নিবা। প্রেসারকে কি করবা? কনস্ট্যান্ট ধরে নিবা। প্রেসারকে ধরে নিব হচ্ছে কনস্ট্যান্ট। প্রেসারকে ধরে নিব হচ্ছে কনস্ট্যান্ট। প্রেসারকে ধরে নিব হচ্ছে কনস্ট্যান্ট। এন্ড প্রেসারকে তুমি কনস্ট্যান্ট ধরে নিলা। এন্ড প্রেসারকে কনস্ট্যান্ট ধরে নিলে কি হইতেছে দেখো, তুমি এখানের মধ্যে তুমি এখানের মধ্যে ইকুয়েশনটাকে এখন এভাবে লিখতে পারতেছো। দেখো, d is equals to pm। আর কে একসাথে রাখো, pm ডিভাইডেড বাই আর। এটাকে একসাথে রাখো আর টিটাকে একটু আলাদা করো। টিটাকে একটু আলাদা করো। টিটাকে একটু আলাদা করো। বুঝা গেছে? টিটাকে একটু আলাদা করো। বুঝা গেছে? এভাবে টিটাকে একটু আলাদা করো। এখন দেখো, তোমার এখানের মধ্যে যে প্রেসার আছে এটাকে তুমি কনস্ট্যান্ট ধরলা। যে মলিকুলার মাস আছে এটা তো আগে থেকেই কনস্ট্যান্ট। যে তোমার ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আছে এটাও কনস্ট্যান্ট। তো তুমি এখানে মধ্যে কনস্ট্যান্ট কনস্ট্যান্টে মাল্টিপ্লিকেশন করতেছো, আবার কনস্ট্যান্ট কনস্ট্যান্টে ডিভিশন করতেছো। তুমি কনস্ট্যান্টের মাঝখানে যত ষড়যন্ত্র করো না কেন, তুমি দিন শেষে কি পাবা? তুমি দিন শেষে কনস্ট্যান্টই পাবা, ঠিক আছে? তার মানে তুমি ডি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইনটু 1/t এরকম লিখতে পারো। এটার পরিবর্তে কি লিখতে পারো? এটার পরিবর্তে তুমি লিখতে পারো, এটার পরিবর্তে তুমি লিখতে পারো কনস্ট্যান্ট। 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 এটার পরিবর্তে তুমি লিখতে পারো কি? কনস্ট্যান্ট। তাহলে তোমার এখানের মধ্যে কি হচ্ছে? তোমার এখানের মধ্যে এই যে ডেনসিটি আছে, ডেনসিটি কি হবে? ডেনসিটি তোমার ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে প্রপোর্শনাল সাইন তোলার জন্য কনস্ট্যান্ট আনতে হয়। এখন কনস্ট্যান্ট আর ইকুয়াল টু থাকলে আমরা কি করতে পারি? প্রপোর্শনাল সাইন আনতে পারি, ঠিক আছে? কনস্ট্যান্ট তুলে দিলে কি আসবে? প্রপোর্শনাল সাইন আসবে। কনস্ট্যান্ট বসাই দিলে প্রপোর্শনাল সাইন উঠে যাবে। বুঝে গেছে? তাহলে ডি ইনভার্সলি প্রপোর্শনাল টু টি, এটা হচ্ছে আমাদের কি? রিলেশন বিটুইন ডেনসিটি এন্ড টেম্পারেচার। রিলেশন বিটুইন ডেনসিটি এন্ড টেম্পারেচার। রিলেশন বিটুইন ডেনসিটি এন্ড টেম্পারেচার। আশা করি বুঝা গেছে। এখন আমরা বের করবো হচ্ছে মিন ভেলোসিটি। এখন আমরা মিন ভেলোসিটি পড়বো, এরপর পড়বো হচ্ছে রুট মিন স্কয়ার ভেলোসিটি, ঠিক আছে? মিন ভেলোসিটি পড়বো, এরপর পড়বো হচ্ছে রুট মিন স্কয়ার ভেলোসিটি। আসো মিন ভেলোসিটি পড়ি। মিন ভেলোসিটি আগে আমরা মিন ভেলোসিটিতে আসি।
মিন ভেলোসিটি। আসো মিন ভেলোসিটি পড়ি আমরা। মিন ভেলোসিটি, আসো মিন ভেলোসিটি পড়ি। মিন ভেলোসিটি জিনিসটা কি এটা পড়ি। ধরো তোমার কাছে কি আছে, গ্যাস মলিকুল আছে। ধরো এই হোয়াইট হোয়াইট এগুলো কি, এগুলো সবগুলো হচ্ছে ধরো গ্যাস মলিকুল, ঠিক আছে। এগুলো কি গ্যাস মলিকুল। এগুলো সবগুলো কি, এগুলো সবগুলো হচ্ছে গ্যাস মলিকুল, এগুলো সবগুলো হচ্ছে গ্যাস মলিকুল। এখন গ্যাস মলিকুল গুলো আমরা ধরো নাম্বারিং করলাম। এটা হচ্ছে 1 নম্বর গ্যাস মলিকুল, এটা হচ্ছে 2 নম্বর গ্যাস মলিকুল, এটা হচ্ছে 3 নম্বর গ্যাস মলিকুল, আর এটা হচ্ছে তোমার n নম্বর গ্যাস মলিকুল। তো তুমি গ্যাস মলিকুল গুলোর কি করলা, নাম্বারিং করলা। এন্ড তুমি কি বের করতেছো, তুমি মিন ভেলোসিটি বের করতেছো। কিসের ভেলোসিটি, সরি কি ভেলোসিটি, মিন ভেলোসিটি। এটা কিসের ভেলোসিটি, এটা গ্যাস মলিকুলের ভেলোসিটি। তো তোমার এখানে কি, তুমি শুধু ভেলোসিটি বের করতেছো না, তুমি মিন ভেলোসিটি বের করতেছো। তার মানে তোমার এখানে গ্যাস মলিকুল গুলোর ভেলোসিটির মিন বের করতেছো, ঠিক আছে। গ্যাস মলিকুল গুলোর ভেলোসিটির মিন বের করতেছো, ঠিক আছে। তাহলে তোমার মিন ভেলোসিটিকে তুমি ডিনোট করবে এভাবে, সি দিবে উপর একটা বার দিবে, এটাকে তুমি কি বুঝাও, মিন ভেলোসিটি, ঠিক আছে, মিন ভেলোসিটি। এখন তোমার এখানের মধ্যে কি নিবা, তুমি এখানের মধ্যে তুমি উপরে নিবা হচ্ছে সাম অফ ডাটা। সাম অফ ডাটা, সাম অফ ডাটা আকারে কাদেরকে নিবা, সাম অফ ডাটা আকারে নিবা হচ্ছে ভেলোসিটি অফ দা গ্যাস মলিকুলস, ভেলোসিটি অফ দা গ্যাস মলিকুল। প্রথম গ্যাস মলিকুলের ভেলোসিটি ধরো তুমি c1 নিলা, দ্বিতীয় গ্যাস মলিকুলের ভেলোসিটি c2 নিলা, তৃতীয় গ্যাস মলিকুলের ভেলোসিটি c3 নিলা, ঠিক আছে। প্রথমটা কি c1, দ্বিতীয়টা c2, তৃতীয়টা c3, চতুর্থটা c4, এরকম করে করে যেটা n তম গ্যাস মলিকুল আছে ওটার ভেলোসিটি ধরো cn, ঠিক আছে। এই সাম অফ ডাটাকে কি দিয়ে ডিভাইড করবা, নাম্বার অফ ডাটা। নাম্বার অফ ডাটা হচ্ছে তোমার n, নাম্বার অফ ডাটা কি, নাম্বার অফ ডাটা হচ্ছে তোমার n, নাম্বার অফ ডাটা হচ্ছে তোমার n, নাম্বার অফ ডাটা হচ্ছে তোমার n। এখন দেখো, এখন তুমি এখানের মধ্যে কি বসাবা, আচ্ছা না, এতটুকু এতটুকু হচ্ছে কি তোমার মিন ভেলোসিটি, এতটুকুই হচ্ছে তোমার মিন ভেলোসিটি। এরপর আমরা যাবো হচ্ছে রুট মিন স্কয়ার ভেলোসিটিতে। রুট মিন স্কয়ার ভেলোসিটি, আসো রুট মিন স্কয়ার ভেলোসিটি, রুট মিন স্কয়ার ভেলোসিটি, root mean square velocity, root mean square velocity, root mean square velocity, root mean square velocity, ঠিক আছে। তো রুট মিন স্কয়ার ভেলোসিটি আর ভেলোসিটির মাঝখানে, মিন ভেলোসিটির মাঝখানে পার্থক্যটা কি দেখো। হ্যাঁ, রুট মিন স্কয়ার ভেলোসিটি আর মিন ভেলোসিটির মধ্যে পার্থক্য কি, বিষয়টা বোঝার চেষ্টা করো। তোমার মিন ভেলোসিটি যেটা আছে এটাকে আমরা রুট মিন স্কয়ার ভেলোসিটি, আগে রুট মিন স্কয়ার ভেলোসিটি লেখার জন্য আমরা আগে মিন ভেলোসিটিটাকে লিখে ফেলবো, এরপর আমরা রুট মিন স্কয়ার ভেলোসিটিটা আনবো, ঠিক আছে। আসো আমরা এই পুরাটাই লিখে ফেলি, এই পুরাটাই আমাদের কাজে লাগবে, ঠিক আছে। রুট মিন স্কয়ার বের করতেছি, কি বের করতেছি, রুট মিন স্কয়ার ভেলোসিটি কাদের জন্য বের করতেছি, এই গ্যাস মলিকুল গুলোর জন্যই বের করতেছি, এই গ্যাস মলিকুল গুলোর জন্যই বের করতেছি, এই গ্যাস মলিকুল গুলোর জন্যই বের করতেছি। তো রুট মিন স্কয়ার ভেলোসিটিকে লিখে হচ্ছে সিআরএমএস দিয়ে, সিআরএমএস দিয়ে লিখে। এন্ড রুট মিন স্কয়ার ভেলোসিটির মধ্যে, রুট মিন স্কয়ার ভেলোসিটির মধ্যে দেখো রুট মিন স্কয়ার, এখানেও কিন্তু মিন শব্দটা আছে, মানে এখানেও কি কি নেওয়া হবে, অ্যাভারেজ নেওয়া হবে। অ্যাভারেজ মানে কি, উপরে হবে সাম অফ ডাটা, নিচে হবে নাম্বার অফ ডাটা। কিন্তু এখানে যে সাম অফ ডাটাটা হবে, এটা ডাটাটা কি হবে, এটা কি ভেলোসিটি হবে, উত্তর হচ্ছে না, এটা ভেলোসিটির স্কয়ার হবে। মানে মোট কথা হচ্ছে তুমি এখানে ভেলোসিটির স্কয়ার গুলার, ভেলোসিটির স্কয়ারের অ্যাভারেজ নিচ্ছ, ভেলোসিটির স্কয়ারের অ্যাভারেজ নিচ্ছ, প্রত্যেকটা মলিকুলার ভেলোসিটিকে তুমি স্কয়ার করে তার অ্যাভারেজটা নিচ্ছ, বুঝা গেছে। এর পাশাপাশি তুমি আরেকটা কাজ করতেছো, সেটা হচ্ছে তুমি এখানের মধ্যে রুট করতেছো, ঠিক আছে। তুমি এখানের মধ্যে কি করতেছো, রুট করতেছো। চলো আমরা এখানের মধ্যে রুটটা করে দিই। এটাই হচ্ছে কি আমাদের রুট মিন স্কয়ার ভেলোসিটি, এটাই হচ্ছে আমাদের রুট মিন স্কয়ার ভেলোসিটি, এটা হচ্ছে আমাদের রুট মিন স্কয়ার ভেলোসিটি, এটা হচ্ছে আমাদের রুট মিন স্কয়ার ভেলোসিটি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রুট মিন স্কয়ার ভেলোসিটি, ক্লিয়ার। তো দেখো রুট মিন স্কয়ার ভেলোসিটি আমাদের মিন ভেলোসিটি থেকে বেটার, কেন, প্রশ্ন আসে কেন, ঠিক আছে। রুট মিন স্কয়ার ভেলোসিটি বেটার দেন মিন ভেলোসিটি, ঠিক আছে। রুট মিন স্কয়ার ভেলোসিটি বেটার দেন মিন ভেলোসিটি। তো বিষয়টা আমি লিখে দিই আগে, পরে বুঝাই কেন, ঠিক আছে। সিআরএমএস বেটার দেন, সিআরএমএস বেটার দেন, সিআরএমএস বেটার দেন, সিআরএমএস বেটার দেন মিন ভেলোসিটি, সিআরএমএস বেটার দেন মিন ভেলোসিটি, সিআরএমএস বেটার দেন মিন ভেলোসিটি। এখন প্রশ্ন হচ্ছে কেন, দেখো মিন ভেলোসিটি, সিআরএমএস এগুলো দিয়ে দিন শেষে আমরা কি ধারণা পাই, আমরা এগুলা থেকে দিন শেষে ধারণা পাই গ্যাসের ভেলোসিটি সম্পর্কে ধারণা পাই, গ্যাসের ভেলোসিটি সম্পর্কে ধারণা পাই, গ্যাস মলিকুল গুলো কি পরিমাণ মুভ করতেছে ওটার ধারণা পাই, বুঝে গেছে। ধরো একটা গ্যাস মলিকুল এদিকে মুভ করতেছে, ওর ভেলোসিটি সি, আর একটা গ্যাস মলিকুল ঠিক অপোজিট ডিরেকশনে মুভ করতেছে, ওর ভেলোসিটি কি হবে, মাইনাস সি, বুঝে গেছে বিষয়টা,
ভেক্টরের কনসেপ্ট ক্লিয়ার থাকলে এটা বুঝবা কি বললাম। এখন একটা একটা মলিকিউল এখানে আছে আর একটা মলিকিউল এখানে আছে, দুইটা দুইটা একই মলিকিউল, দুইটা কি একই মলিকিউল। এখন একটা মলিকিউল তোমার এদিক দিয়ে যাচ্ছে, একটা মলিকিউল তোমার এদিক দিয়ে যাচ্ছে, আরেকটা মলিকিউল ঠিক অপোজিট ডিরেকশনে যাচ্ছে, আরেকটা মলিকিউল ঠিক অপোজিট ডিরেকশনে যাচ্ছে। তো দোনোজনের ভেলোসিটি ধরো সেম, দোনোজনের ভেলোসিটি কি, দোনোজনের ভেলোসিটি ধরো সেম, ওর ভেলোসিটিও সি, ওর ভেলোসিটিও সি। যেহেতু ডিরেকশন অপোজিট, একটার ভেলোসিটি কি দিতে হবে, মাইনাস সি দিতে হবে। এখন যদি তুমি কি বের করো, অ্যাভারেজ ভেলোসিটি বের করো, এখন যদি তুমি অ্যাভারেজ ভেলোসিটি বের করো, তুমি কি করবা, তুমি এখানের মধ্যে মাইনাস সি প্লাস সি ডিভাইডেড বাই 2 দিবা। তো দিন শেষে কি আসবে, দিন শেষে আসবে হচ্ছে 0, দিন শেষে কি আসবে 0। তাহলে মিন ভেলোসিটি কি হইতে পারে, মিন ভেলোসিটি 0 হইতে পারে, মিন ভেলোসিটি কি হইতে পারে, মিন ভেলোসিটি 0 হইতে পারে, মিন ভেলোসিটি কি হইতে পারে, মিন ভেলোসিটি 0 হইতে পারে। বুঝা গেছে? বলো ভেলোসিটি দিয়ে কি জানো, মিন ভেলোসিটি দিয়ে, মিন ভেলোসিটিটা কেন বের করছো, মিন ভেলোসিটিটা বের করছো তুমি গ্যাস মলিকিউল গুলোর মুভমেন্টের ব্যাপারে ধারণা পাওয়ার জন্য, মানে গ্যাস মলিকিউল গুলো কি পরিমাণ মুভ করতেছে ওটার জন্য তুমি মিন ভেলোসিটি বের করছো। এন্ড মিন ভেলোসিটি চলে আসছে 0, তার মানে কি গ্যাস মলিকিউল গুলো মুভ করতেছে না? উত্তর হচ্ছে না, গ্যাস মলিকিউল তো মুভ করতেছে, তাও মিন ভেলোসিটি 0 আসছে। তার মানে মিন ভেলোসিটি সব সময় গ্যাস মলিকিউলের মুভমেন্টটা রিলেটেড ভালো ধারণা দিতে পারে না, মাঝে মাঝে 0 দিয়ে দিবে, অথচ গ্যাস পার্টিকেল মুভ করতেছে। বুঝা গেছে? তো এই সময় আমাদের এইসব ক্ষেত্রে আমাদের খুব বেশি ইফেক্টিভ হচ্ছে সিআরএমএস। সিআরএমএস যদি তুমি একই ক্ষেত্রে সিআরএমএস বের করতা, যদি তুমি এই একই কেসের মধ্যে সিআরএমএস বের করতে, তাহলে তুমি কি করতা, তাহলে তুমি কি করতা, তুমি কি করতা, তুমি এই ফর্মুলাটাতে আসো, তুমি এইরকম করতা, ঠিক আছে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে, ঠিক না, তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে কি হবে দেখো এখানের মধ্যে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে কি হবে এখানের মধ্যে, প্রথমে আসো, প্রথমে আসো উপরের মধ্যে ভেলোসিটি গুলো আমরা মুছে দিই। হ্যাঁ আসো, ক্লিয়ার, আসো। তাহলে তোমার এখানে কি আছে, তোমার এখানের মধ্যে একটা ভেলোসিটি হচ্ছে কি মাইনাস সি, তো তুমি এই মাইনাস সিটাই কি করবা উপরে স্কোয়ার করবা, ঠিক আছে। এরপর আছে কি তোমার প্লাস সি, তুমি এটাকেও কি করবা স্কোয়ার করবা। এরপরে কি করবা 2 দিয়ে ডিভাইড করবা, এরপরে কি করবা 2 দিয়ে ডিভাইড করবে, এরপরে 2 দিয়ে ডিভাইড করবে, এরপরে 2 দিয়ে ডিভাইড করবা, এরপরে 2 দিয়ে ডিভাইড করবা। এরপর তুমি কি পাচ্ছ দেখো, এরপরে তুমি কি পাচ্ছ দেখো, তুমি ভেলোসিটি পাচ্ছ। এখন বলো এই যে সিআরএমএস ভেলোসিটিটা পাচ্ছ, এই যে রুট মিন স্কয়ার ভেলোসিটি পাচ্ছ, এটা কি কখনো 0 হইতে পারে, এটা 0 হইতে পারে না। এখানের মধ্যে তুমি সি স্কয়ার পাবা, এই মাইনাসটা কি থাকতেছে, থাকতেছে না, তার মানে তুমি সিআরএমএস কি পাবা না, সিআরএমএস কখনো 0 পাবা না। তাই বলে সিআরএমএস আমাদের গ্যাসের মুভমেন্ট রিলেটেড ভালো ধারণা দিতে পারে। আমি বিষয়টা একবার রিপিট করি, এটা কিন্তু খুব সহজ একটা বিষয়, একটু সহজ একটা বিষয়, আমি খুব টাইম নিচ্ছি, কেন নিচ্ছি আমি নিজে জানি না। তোমার গ্যাস মলিকিউল, গ্যাস মলিকিউলের মুভমেন্টটা রিলেটেড ধারণা প্রকাশ করে তার মিন ভেলোসিটি আর রুট মিন স্কয়ার ভেলোসিটি, ঠিক আছে। গ্যাস কি পরিমাণ মুভ করতেছে এটা রিলেটেড ধারণা দেয় কে, মিন ভেলোসিটি আর রুট মিন স্কয়ার ভেলোসিটি। এখন মিন ভেলোসিটি মাঝে মাঝে কত আসতে পারে, 0 আসতে পারে, অথচ গ্যাস মলিকিউল মুভ করতেছে। মিন ভেলোসিটি 0 আসতে পারে, অথচ গ্যাস মলিকিউল কি করতেছে, মুভ করতেছে। তার মানে কি মিন ভেলোসিটি সব সময় সব ক্ষেত্রে আমাকে গ্যাসের মুভমেন্ট রিলেটেড ভালো ধারণা দিতে পারে না, কিন্তু রুট মিন স্কয়ার ভেলোসিটির ক্ষেত্রে কখনোই ভ্যালুটা 0 আসবে না। তাই বলে রুট মিন স্কয়ার ভেলোসিটি কি করতে পারতেছে, আমাকে গ্যাস মলিকিউলের মুভমেন্ট রিলেটেড ধারণা দিতে পারতেছে। আশা করি বুঝছো, ঠিক আছে। তো আমাদের এখানের মধ্যে আমি এখানের মধ্যে একটু ফর্মুলা গুলো শোনাই, এখন না পড়ে পরে পড়ালে মনে হয় বেটার হয়। আচ্ছা হ্যাঁ আসো। তো রুট মিন স্কয়ার ভেলোসিটি, এরপরে মিন ভেলোসিটি, এগুলো হচ্ছে বেসিক ধারণা, ঠিক আছে। আমরা অনেক প্রকার ডেরাইভেশন আর অনেক প্রকার কাহিনী করে, আমরা অনেক প্রকার ডেরাইভেশন আর অনেক প্রকার কাহিনী করে, আমরা অনেক প্রকার ডেরাইভেশন আর অনেক প্রকার কাহিনী করে এই মিন ভেলোসিটি এরপরে রুট মিন স্কয়ার ভেলোসিটির কি পাই, মিন ভেলোসিটি আর রুট মিন স্কয়ার ভেলোসিটির সুন্দর সুন্দর ফর্মুলা পাই, মানে সিম্পল ফর্মুলা পাই। ওই সিম্পল ফর্মুলা গুলো আমরা এখন শিখবো, ঠিক আছে। প্রথমে আমরা পড়বো হচ্ছে মিন ভেলোসিটি, মিন ভেলোসিটি, মিন ভেলোসিটির সিম্পল ফর্মুলা, মিন ভেলোসিটির সিম্পল ফর্মুলা, মিন ভেলোসিটির সিম্পল ফর্মুলা, মিন ভেলোসিটির সিম্পল একটা ফর্মুলা পড়বো, মিন ভেলোসিটির সিম্পল একটা ফর্মুলা পড়বো, এরপর আমরা রুট মিন স্কয়ার ভেলোসিটির সিম্পল ফর্মুলা পড়বো। তো মিন ভেলোসিটির সিম্পল ফর্মুলা কি, মিন ভেলোসিটির সিম্পল ফর্মুলা হচ্ছে তোমার এখানের মধ্যে প্রথমত কি থাকবে, প্রথমত রুট থাকবে,
এটা মিন ভেলোসিটি, তাও কি থাকতেছে, রুট থাকতেছে। এটা কিন্তু তাদের সিম্পল ফর্মুলা বের করতেছি। তাদের যেটা থিওরিটিক্যাল ফর্মুলা ছিল ওটা তোমাদেরকে পড়াই দিচ্ছে। ওই থিওরিটিক্যাল ফর্মুলা দিয়ে জীবন অঙ্ক করতে পারবা? ওই থিওরিটিক্যাল ফর্মুলা থেকে কখনো অঙ্ক আসবে না, তোমাদের আসবে হচ্ছে এই সিম্পল ফর্মুলা গুলা থেকে। এগুলো আমরা বিভিন্ন ধরনের ডেরাইভেশনের মাধ্যমে পাইছি এই ফর্মুলা গুলো। তো এটা হচ্ছে তোমার 8RT ডিভাইডেড বাই পাই এম, 8RT ডিভাইডেড বাই পাই এম, 8RT 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 divided by pi m, 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 8RT divided by pi m। বুঝা গেছে? এটা হচ্ছে মিন ভেলোসিটি। এরপর হচ্ছে রুট মিন স্কয়ার ভেলোসিটি। এরপর হচ্ছে রুট মিন স্কয়ার ভেলোসিটি। আসো রুট মিন স্কয়ার ভেলোসিটি, রুট মিন স্কয়ার ভেলোসিটি, রুট mean square velocity, root 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 mean square velocity কিভাবে বের করবা? root mean square velocity এর জন্য তোমার কাছে আগে একটা রুট দিতে হবে, 3RT divided by m, আর উপরে কি দিবা 3RT, নিচে দিব হচ্ছে m, উপরে দিবা 3RT, নিচে দিব হচ্ছে কি m, উপরে দিব হচ্ছে 3RT, নিচে দিব হচ্ছে কি m, উপরে দিবা 3RT, নিচে দিব হচ্ছে m। ঠিক আছে, হচ্ছে রুট মিন স্কয়ার ভেলোসিটি। এরপরে হচ্ছে কি তোমার মোস্ট প্রবাবল ভেলোসিটি, এরপর হচ্ছে তোমার মোস্ট প্রবাবল ভেলোসিটি। আসো মোস্ট প্রবাবল ভেলোসিটি করি আমরা। মোস্ট প্রবাবল ভেলোসিটি, মোস্ট probable velocity, most 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 probable velocity, CMPV, এটা হচ্ছে most probable velocity। বুঝা গেছে? most probable velocity কিভাবে বের করা? most probable velocity বের করবো হচ্ছে এভাবে, most probable velocity বের করবো হচ্ছে 2RT divided by m, এখানের মধ্যে কি বসাবো? এখানে বসাবো হচ্ছে 2RT। ঠিক আছে, 2RT divided by m, এটা হচ্ছে most probable velocity। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফর্মুলা এই তিনটার মধ্যে কোনটা হবে? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে এই তিনটার মধ্যে রুট মিন স্কয়ার ভেলোসিটির ফর্মুলা। সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে রুট মিন স্কয়ার ভেলোসিটির ফর্মুলা, সবচেয়ে ইম্পর্টেন্ট। 3RT by m, 3RT by m, 3RT by m, এটা হচ্ছে তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা আসো এখানের মধ্যে আমরা জিনিসগুলো পরিচয় করাই দিই। ঠিক আছে, প্রথমে আসো এখানের মধ্যে আর কি, হ্যাঁ, আর হচ্ছে যে আমাদের আইডেল গ্যাস কনস্ট্যান্ট, আর হচ্ছে আমাদের আইডেল গ্যাস কনস্ট্যান্ট, যেটার ভ্যালু কত 8.314, যেটার ভ্যালু কত 8.314 জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন, এটা হচ্ছে তোমার আর। এম কি? এম হচ্ছে তোমার মলিকুলার মাস, এম হচ্ছে কি মলিকুলার মাস, মলিকুলার মাস। মাথায় রাখতে হবে কি কোন ইউনিটে ইউজ করবে এইসব ক্ষেত্রে, কোন ইউনিটে ইউজ করবা, কেজিতে ইউজ করবা। মলিকুলার মাস গ্রামে ইউজ করবা না, কেজিতে ইউজ করবা। বুঝা গেছে? মলিকুলার মাস গ্রামে ইউজ করবা না, কেজিতে ইউজ করবা। ঠিক আছে, এরপরে তোমার এখানে টি দিয়ে কি বুঝায়? টি দিয়ে বুঝে হচ্ছে টেম্পারেচার, টি দিয়ে বুঝে হচ্ছে টেম্পারেচার, টি দিয়ে বুঝে হচ্ছে টেম্পারেচার। আর টেম্পারেচার এখানের মধ্যে সবসময় কেলভিন স্কেলে বসাবা, টেম্পারেচার সবসময় কিসে বসাবা? কেলভিন স্কেলে বসাবা। দেখো সবসময় টেম্পারেচার কেলভিন স্কেলে বসাবা। জাস্ট একটা মাত্র অঙ্ক আছে যেখানের মধ্যে টেম্পারেচার তোমার কেলভিন স্কেলে বসাইতে হয় না, সেলসিয়াস স্কেলে বসাইতে হয়, এটা তোমাদেরকে দেখাবো। টেম্পারেচার কোন স্কেলে বসাবা? কেলভিন স্কেলে বসাবা। টেম্পারেচার কোন স্কেলে বসাবা? কেলভিন স্কেলে বসাবা। ভেরি গুড। তো তোমার এখানের মধ্যে ভেলোসিটি রিলেটেড কথাবার্তা শেষ, ভেলোসিটি রিলেটেড কথাবার্তা শেষ, ভেলোসিটি রিলেটেড কথাবার্তা শেষ। এখন হুম, তো আমাদের এখানের মধ্যে রুট মিন স্কয়ার ভেলোসিটি যেটা আছে, এই রুট মিন স্কয়ার ভেলোসিটির মধ্যে আরো অনেক কাহিনী আছে যেগুলো তোমার কাছে মাথায় রাখতে হবে। রুট মিন স্কয়ার ভেলোসিটির ক্ষেত্রে, এই রুট মিন স্কয়ার ভেলোসিটির ক্ষেত্রে আরো কিছু কাহিনী আছে যেগুলো মাথায় রাখতে হবে। দেখো এখানের মধ্যে কি আছে, RT বাই এম আছে না, RT বাই এম দেখতেছো না, RT বাই এম দেখতেছো না। তো দেখো তোমার কি আছে, PV is equals to W, PV is equals to W, এখানে কি RT বাই এম, WRT বাই এম। ঠিক আছে, এই ফর্মুলাটা আগে পড়াইছি না, এই ফর্মুলাটা আগে পড়াইছি। তো তোমার এখানের মধ্যে RT বাই এম এর পরিবর্তে তুমি কি লিখতে পারো? RT বাই এম এর পরিবর্তে তুমি লিখতে পারো PV বাই W। RT বাই এম এর পরিবর্তে তুমি কি লিখতে পারো? PV বাই W। PV বাই W is equals to RT বাই এম। PV বাই W is equals to কি? RT বাই এম। PV বাই W is equals to RT বাই এম। PV বাই W is equals to কি? RT বাই এম। PV বাই W is equals to RT বাই এম। PV বাই W is equals to RT বাই এম। তো তুমি এখানের মধ্যে PV বাই W এর পরিবর্তে লিখতে পারো RT বাই এম। ওকে, আসো তুমি এখানের মধ্যে কি লিখতে পারো? RT বাই এম এর পরিবর্তে লিখতে পারো PV বাই W। ঠিক আছে, 3PV ডিভাইডেড বাই W। এরপর দেখো V বাই W এর পরিবর্তে তুমি কি লিখতে পারো? দেখো তোমার ডেনসিটি ইজ ইকুয়ালস টু কি? ডেনসিটি ইজ ইকুয়ালস টু হচ্ছে মাস ডিভাইডেড বাই ভলিউম, মাস ডিভাইডেড বাই ভলিউম।
তো আমি যদি এখানের মধ্যে দুইটাকে উল্টাই দিই দুই সাইডকে, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে 1/d ইজ ইকুয়ালস টু v/w। তার মানে v/w এর জায়গায় তুমি লিখতে পারো 1/d। অর্থাৎ তুমি কি লিখতে পারো এখানের মধ্যে? অর্থাৎ তুমি এখানের মধ্যে √3p ডিভাইডেড বাই ডেনসিটি এভাবে তুমি দিতে পারো। বুঝা গেছে বিষয়টা? আশা করি বুঝা গেছে। তো তোমার এখানের মধ্যে রুট মিন স্কয়ার ভেলোসিটি যেটা আছে, রুট মিন স্কয়ার ভেলোসিটির অনেকগুলো ফর্মুলা হইতে পারে। এটা আসলে সব এটাই আসে একমাত্র। তো এটার ফর্মুলাগুলো মাথায় রাখবা। এটা ফর্মুলাগুলো মাথায় রাখার কোনো ব্যাপার না, এগুলো সবগুলো সহজ সহজ জিনিস। ইভেন আমারও মাথায় থাকে না, আমি এভাবেই মাথায় রাখি যে আমি মাথায় রাখি যে v is equals to wrt/m এর সাথে এটার সম্পর্ক থাকবে। এরপরে তুমি v/w দেখলে আপনি তোমার ডেনসিটির কথা মাথায় আসবে। বুঝে গেছে বিষয়টা? মোট কথা হচ্ছে তোমাকে কি কি দিছে প্রশ্নে ওটার উপর ভিত্তি করে তুমি যেটা তোমার সহজ লাগে তুমি ওটা বসাবা, যেটা তোমার সহজ লাগে তুমি ওটা বসাবা। ঠিক আছে? এখন দেখো, এখন তোমার এখানের মধ্যে কাইনেটিক ইকুয়েশন অফ গ্যাস নিয়ে পড়ালেখা করতে হবে। কাইনেটিক ইকুয়েশন অফ গ্যাস, ঠিক আছে? কাইনেটিক ইকুয়েশন অফ গ্যাস নিয়ে পড়ালেখা করতে হবে। তো কাইনেটিক ইকুয়েশন অফ গ্যাস আমরা এখন লিখবো। কাইনেটিক ইকুয়েশন অফ গ্যাস, আসো। কাইনেটিক ইকুয়েশন অফ গ্যাস, খুব সহজ সহজ পড়ালেখা এগুলো, খুব সহজ সহজ পড়ালেখা। পুরো ফিজিক্সের বলা যায় সবচেয়ে সহজ চ্যাপ্টার এটা। কাইনেটিক ইকুয়েশন অফ গ্যাস, আসো। কাইনেটিক ইকুয়েশন অফ গ্যাস, হ্যাঁ, কাইনেটিক ইকুয়েশন অফ গ্যাস, আসো। তো আমি কাইনেটিক ইকুয়েশন অফ গ্যাস একসময় ডেরাইভ করে করে পড়াইতাম, এখন আর ডেরাইভ করি না, কারণ এটা ডেরাইভেশন কখনো আসবে না। কাইনেটিক ইকুয়েশন অফ গ্যাস পারলে আমি কাইনেটিক ইকুয়েশন অফ গ্যাস আর রুট মিন স্কয়ারের মাঝখানে সম্পর্কটা দেখাই। মানে কাইনেটিক ইকুয়েশন অফ গ্যাস থেকে যে তুমি রুট মিন স্কয়ার ভেলোসিটি বের করতে পারবা ওটা দেখাই দিই। এটা দরকার পড়ে, কারণ মাঝে মাঝে দেখা যায় কিছু জিনিস আমরা ভুলে যাই। যদি কোনোটা ভুলে যাই তাহলে আমরা ওটা অন্য একটার সাহায্যে কি করতে পারি, মনে রাখতে পারি। বুঝা গেছে? তো আসো, কাইনেটিক ইকুয়েশন অফ গ্যাস কি? কাইনেটিক ইকুয়েশন অফ গ্যাস হচ্ছে পিভি ইজ ইকুয়ালস টু 1/3 মাস অফ গ্যাস, মাস অফ গ্যাস, ঠিক আছে, ইনটু velocity, into velocity, into velocity of gas molecule, velocity of gas molecule, into velocity of gas molecule square। বুঝা গেছে বিষয়টা? আসো, তুমি এটাকে এভাবে লিখতে পারো, PV is equals to 1/3, ঠিক আছে, মাস অফ গ্যাসকে আমরা ডিনোট করি কি দিয়ে? W দিয়ে। আর ভেলোসিটিকে ডিনোট করি কি দিয়ে? C দিয়ে। বুঝে গেছে বিষয়টা? এভাবে তুমি এটাকে ডিনোট করতে পারো, বাট এটার আইডিয়াল এক্সপ্রেশন এটা না, মানে এটা দিলেও যে কোনো ভুল হবে আসলে এমনটা না, কিন্তু এটাকে আসলে আমরা এভাবে লিখি না। যেমন ধরো PV is equals to nRT কে তুমি যে কোনো ভাবে লিখতে পারো। যেমন ধরো PV is equals to nRT, এখানে এটাকে তুমি চাইলে PM is equals to DRT ও বলতে পারো না। একই তো ইকুয়েশন, একই তো ইকুয়েশন, ঠিক না? দুটোটা তো একই ইকুয়েশন, কিন্তু আমরা যখন আইডিয়াল গ্যাস ইকুয়েশন বলি তখন উপরেরটাকেই বুঝাই। কেন? কারণ এটা আমাদের কনভেনশন হয়ে গেছে। ঠিক আছে? তো তুমি যেটা লিখছো এখন এটাও কিন্তু কি ঠিক, কিন্তু এটা কনভেনশনাল এক্সপ্রেশন না। তো কনভেনশনাল এক্সপ্রেশনটা কি? কনভেনশনাল এক্সপ্রেশনটার জন্য তোমার কাছে আমার একটা গল্প বুঝতে হবে। ঠিক আছে? ধরো তোমার এখানের মধ্যে কি দিলাম, তোমার এখানের মধ্যে একটা কন্টেইনার দিলাম, তোমার এখানের মধ্যে একটা কন্টেইনার দিলাম, ঠিক আছে? কন্টেইনারের মধ্যে কি দিলাম? কন্টেইনারের মধ্যে তোমার গ্যাস মলিকুল দিলাম। কন্টেইনারের মধ্যে কি দিলাম? গ্যাস মলিকুল দিলাম। কয়টা দিলাম? 1 2 3 4 5। কন্টেইনারের মধ্যে কি দিলাম? গ্যাস মলিকুল দিলাম। কন্টেইনারের মধ্যে গ্যাস মলিকুল দিলাম। কয়টা দিলাম? 10টা না 20টা দিই। গ্যাস মলিকুল কয়টা দিব? 20টা দিব। ঠিক আছে? কন্টেইনারের মধ্যে গ্যাস মলিকুল আমরা 20টা দিলাম। তো আমি বললাম মাস অফ ওয়ান মলিকুল, মাস অফ ওয়ান মলিকুল, মাস অফ ওয়ান মলিকুল, মাস অফ ওয়ান মলিকুল। আমি এখানে বললাম মাস অফ ওয়ান মলিকুল, মাস অফ ওয়ান মলিকুল, মাস অফ ওয়ান মলিকুল। লেখা সুন্দর হইতেছে না? আসো, মাস অফ ওয়ান মলিকুল, আমি বললাম মাস অফ ওয়ান মলিকুল হচ্ছে 1 গ্রাম। এখন আমি জিজ্ঞেস করলাম মাস অফ গ্যাস কত? এখানে মাস অফ গ্যাস কত? তুমি কি করবা? তুমি মাস অফ ওয়ান মলিকুল মাল্টিপ্লাইড উইথ নাম্বার অফ গ্যাসেস, উইথ নাম্বার অফ গ্যাস মলিকুল, মাস অফ ওয়ান মলিকুল মাল্টিপ্লাইড উইথ নাম্বার অফ মলিকুল, এরকম করে তুমি কি পেয়ে যাবে গা? মাস অফ গ্যাস। এরকম করে তুমি মাস অফ গ্যাস পেয়ে যাবা। তাহলে তুমি কি বলতে পারি? আমি বলতে পারি মাস অফ গ্যাস, 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 আমি বলতে পারি মাস অফ গ্যাস ইজ ইকুয়ালস টু, আমি বলতে পারি মাস অফ গ্যাস is equals to, mass of gas is equals to mass of one molecule 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 into number of molecules into
number of molecules into number of molecules into number of molecules into number of molecules into number of molecules into number of molecules বুঝা গেছে? আসো, তো তোমার এখানের মধ্যে মাস অফ ওয়ান মলিকিউল কে আমরা ডিনোট করি স্মল এম দিয়ে, নাম্বার অফ মলিকিউলস কে আমরা ডিনোট করি ক্যাপিটাল এন দিয়ে। ঠিক আছে, তো তুমি মাস অফ গ্যাস কে কি দিয়ে ডিনোট করো? আমরা মাস অফ গ্যাস কে ডিনোট করি হচ্ছে ক্যাপিটাল ডব্লিউ দিয়ে। ঠিক আছে, তাহলে ডব্লিউ ইজ ইকুয়ালস টু এম এন, এটা বোঝা তো খুব কষ্টের বিষয় না। তো ডব্লিউ ইজ ইকুয়ালস টু এম এন, তো আমরা ডব্লিউ এর পরিবর্তে যদি এম এন বসাই দিই, ডব্লিউ এর পরিবর্তে যদি আমরা এম এন বসাই দিই, তাহলে আমরা কাইনেটিক ইকুয়েশন অফ গ্যাসের, কনভেনশনাল যে এক্সপ্রেশন আছে, কনভেনশনাল এক্সপ্রেশনটা পেয়ে যায়, বুঝে গেছে বিষয়টা? একদম সিম্পল সিম্পল কথাবার্তা এগুলো, সিম্পল কথাবার্তা। এখানে আসো, অনেকে বুঝে না। আসো, তাহলে আমরা কাইনেটিক ইকুয়েশন অফ গ্যাস পেয়ে গেলাম, কাইনেটিক ইকুয়েশন অফ গ্যাস আমরা পেয়ে গেলাম। কাইনেটিক ইকুয়েশন অফ গ্যাস থেকে আমরা কি বের করতে পারি? সিআরএমএস বের করতে পারি। কাইনেটিক ইকুয়েশন অফ গ্যাস থেকে তুমি যদি এটা বের করো, এই সিটা বের করো, তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ? সিআরএমএস পেয়ে যাচ্ছ। কাইনেটিক ইকুয়েশন অফ গ্যাস থেকে তুমি যদি ভেলোসিটি বের করো, তুমি কি পেয়ে যাবা? সিআরএমএস পেয়ে যাবে, তুমি সিআরএমএস পেয়ে যাবে। কিভাবে পাবা দেখো, তুমি এটা থেকে আসো, ঠিক আছে, তুমি এটাকে কপি করো, এখান থেকে আসো, আসো, কিভাবে আসবে দেখো, তুমি সিটাকে একদিকে রাখো আর বাদ বাকি সবটাকে অন্যদিকে নিয়ে যাও। ঠিক আছে, তুমি এখানে কি পাচ্ছ? তুমি এখানের মধ্যে দেখো, প্রথমত তোমার সি এর উপর কি আছে? স্কোয়ার আছে। ঠিক আছে, তুমি 3 কে এদিকে পাঠাও, তাহলে তুমি কি পাবা? 3 PV, 3 PV। নিচে কি পাবা? নিচে পাবো হচ্ছে ডাব্লিউ, নিচে পাবো হচ্ছে ডাব্লিউ, নিচে পাবো হচ্ছে ডাব্লিউ। আর এখানের মধ্যে স্কোয়ার আছে না, স্কোয়ারটাকে যদি তুমি তুলে দাও, স্কোয়ারটাকে যদি তুমি তুলে দাও, তাহলে দোনো সাইডে কি করতে হবে? স্কোয়ারটাকে তোলার জন্য দোনো সাইডে রুট করতে হবে, স্কোয়ারটাকে তোলার জন্য দোনো সাইডে রুট করতে হবে, স্কোয়ারটাকে তোলার জন্য দোনো সাইডে রুট করতে হবে। এরপরে তুমি কি করলা? এখানের মধ্যে তুমি রুট করে দিলা। ঠিক আছে, এখানের মধ্যে তুমি রুট করে দিলা। বুঝে গেছে বিষয়টা? ভেরি গুড, এখানে তুমি রুট করে দিলা। আসো, তো তোমার এখানের মধ্যে 3 PV/W আছে। ঠিক আছে, 3 PV/W। এখন আমরা কি জানি? আমরা জানি হচ্ছে PV is equals to WRT divided by M। ঠিক আছে, WRT divided by M। তো তুমি এখানের মধ্যে কি করতে পারো? এই W টাকে এই সাইডে নিয়ে আনতে পারো। ঠিক আছে, তুমি W টাকে কোন দিকে নিয়ে আনতে পারো? W টাকে এই সাইডে নিয়ে আনতে পারো। এই সাইডে আনলে কি হবে? এই সাইডে আনলে ডিভিশন হবে। বুঝে গেছে? তাহলে PV/W যা কথা, RT/M তা কথা। তাহলে তুমি এখানে কি করতে পারো? তুমি এখানে PV/W এর পরিবর্তে লিখতে পারো RT/M। তুমি এখানে PV/W এর পরিবর্তে কি লিখতে পারো? RT/M লিখতে পারো। বুঝে গেছে? তাহলে তুমি RT রে লেখো উপরে, M কে লিখো নিচে। তো RT/M, RT/M, RT/M। খুব ইজি। তাহলে সিআরএমএস, এটাই তো সিআরএমএস এর ফর্মুলা ছিল, ঠিক না? এটাই সিআরএমএস এর ফর্মুলা ছিল। তুমি যদি দেখো, এই দেখো তোমার এখানে 3RT/M, 3RT/M। তাহলে তুমি যদি কাইনেটিক ইকুয়েশন অফ গ্যাস মাথা রাখতে পারো, তাহলে তোমার জন্য সিআরএমএস এর ফর্মুলা মাথা রাখা কোনো ব্যাপার না। মানে একটার সাথে আরেকটা যখন তুমি রিলেট করে পড়বা, তখন তোমার পড়ালেখাটা সহজ হয়ে যাবে। তো দিন শেষে ওই জিনিসটাই আমি করি। ঠিক আছে, কাইনেটিক ইকুয়েশন অফ গ্যাসের মধ্যে গিয়ে জাস্ট কাইনেটিক ইকুয়েশনটা টুস করে দেখো, চলে যেতে পারতাম, কিন্তু যাই নাই। বুঝাইছি বিষয়গুলো, ঠিক আছে? স্মল এম, ক্যাপিটাল এন, এগুলো দিয়ে কি কি বুঝাচ্ছে ওটা বুঝাইছি। ঠিক আছে, একটা এক্সাম্পলও দিছি, রিলেট করে করে পড়াইছি। ঠিক আছে, যাতে মাথায় থাকে। তো সর্বোচ্চ এগুলো অনেক সহজ করে দিচ্ছি, চ্যাপ্টারটাও সহজ, আরো সহজ ভাবে প্রেজেন্ট করে দিচ্ছি। এই ক্লাসটা করো, এই ক্লাসটার পরে যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম ধরবো, এই ক্লাসগুলো করো। আমার মনে হয় না এই চ্যাপ্টারের মধ্যে তোমার বাধা মানে কোথাও আটকানোর সুযোগ আছে। ঠিক আছে, একদম থিওরি থেকে নিয়ে সবগুলোই ক্লিয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে মার্কস তোলার মতন একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের মধ্যে কোনো মতে কি করা যাবে না? মার্কস হারানো যাবে না। বুঝে গেছে? এরপরে দেখো, আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস পড়বো। ঠিক আছে, কাইনেটিক থিওরি অফ গ্যাস, কাইনেটিক থিওরি অফ গ্যাস। তো কাইনেটিক থিওরি অফ গ্যাসের মধ্যে আসলে কাইনেটিক ইকুয়েশনটা ছিল। কাইনেটিক থিওরি অফ গ্যাসের মধ্যে কি ছিল? কাইনেটিক ইকুয়েশনটা ছিল। কাইনেটিক থিওরি অফ গ্যাসের মধ্যে কাইনেটিক ইকুয়েশনটা ছিল। তো কাইনেটিক থিওরি অফ গ্যাসটা আমি লিখতেছি। কাইনেটিক থিওরি অফ গ্যাসটা এটাকে অত সুন্দর করে বইয়ের মধ্যে দেয়া নাই, পয়েন্ট বাই পয়েন্ট বইয়ের মধ্যে দেয়া নাই। তাও কাইনেটিক থিওরি অফ গ্যাস পয়েন্ট বাই পয়েন্ট বইয়ের মধ্যে দেওয়া নাই, এর থেকে ভালো দেয়া আছে তোমার
এর থেকে ভালো দেয়া আছে হচ্ছে তোমার কেমিস্ট্রিতে, ঠিক আছে? তো কাইনেটিক থিওরি অফ গ্যাসটা আমি বলতেছি তোমার, যে কাইনেটিক থিওরি অফ গ্যাসের প্রথম কথা হচ্ছে যে কি তোমার যে গ্যাস আছে, গ্যাস কি দিয়ে তৈরি? গ্যাস টাইনি পার্টিকলস দিয়ে তৈরি। গ্যাস কি দিয়ে তৈরি? গ্যাস টাইনি পার্টিকলস দিয়ে তৈরি। যে টাইনি পার্টিকলস গুলাকে আমরা কি বলি? যে টাইনি পার্টিকলস গুলাকে আমরা মলিকিউল বলি। যে টাইনি পার্টিকলস গুলাকে আমরা কি বলি? মলিকিউল বলি। যে টাইনি পার্টিকলস গুলাকে আমরা বলি হচ্ছে মলিকিউল। এরপরের পয়েন্টটা কি? এরপরের পয়েন্টটা হচ্ছে তোমার, এই যে গ্যাস মলিকিউল গুলো আছে, গ্যাস মলিকিউল গুলোর কোনো ভলিউম থাকে না। গ্যাস মলিকিউল গুলোর কি থাকে না? নিজস্ব কোনো ভলিউম থাকে না। মানে ভলিউম থাকে না, অথবা বলা যায় ভলিউমটা কি নেগলিজিবল। ধর এটা একটা গ্যাস মলিকিউল, সে নিজে যে স্পেসটা দখল করবে ওইটা খুব বেশি নগণ্য, কারণ তার সাইজই হচ্ছে খুব বেশি নগণ্য। বুঝা গেছে? তার মানে হচ্ছে সে কোনো ভলিউমই, এক কথা মানে সে কোনো ভলিউমকে অকুপাই করে থাকে না। সে যখন মুভ করে, সে যে স্পেসটা জুড়ে মুভ করতেছে সেই স্পেসটাকেই তার ভলিউম বলা হয়। মোট কথা হচ্ছে সে যে কন্টেনারে থাকবে ওই কন্টেনারের ভলিউমটাই তার ভলিউম বলা হবে, কারণ তার নিজস্ব কোনো ভলিউম নাই। গ্যাস মলিকুল কি করতে পারে না? নিজে একটা স্পেস দখল করে, কিন্তু এটা কি অনেক বেশি নগণ্য। এরপরে দেখো এটা কি করে? এটা কোলাইড করে, র্যান্ডমলি কোলাইড করে। গ্যাস মলিকুল গুলো কি করে? র্যান্ডমলি কোলাইড করে, ঠিক আছে? তো র্যান্ডমলি কোলাইড করবে, ঠিক কথা, কিন্তু এটা কি করবে না? এটা কিন্তু তার ভেলোসিটি চেঞ্জ করবে না। তাহলে ভেলোসিটি চেঞ্জ করবে না মানে সে কলিশন করতেছে, ঠিক আছে, কিন্তু তার ভেলোসিটি কি হবে না? ভেলোসিটি চেঞ্জ হবে না। তো চেঞ্জ অফ ভেলোসিটিকে আমরা ডেল ভেলোসিটি দিয়ে বুঝাতে পারি। ডেল দিয়ে সাধারণত আমরা চেঞ্জ বুঝাই, ঠিক আছে? আর দেখো, যখন কলিশন করবে, যখন একটা গ্যাস মলিকিউল আর একটা গ্যাস মলিকিউলের সাথে কোলাইড করবে, তখন কোনো কাইনেটিক এনার্জির চেঞ্জ হবে না। কাইনেটিক এনার্জির কোনো চেঞ্জ হবে না। কাইনেটিক এনার্জির কি হবে না? কোনো প্রকার চেঞ্জ হবে না। কাইনেটিক এনার্জির কোনো প্রকার চেঞ্জ হবে না। তো যেহেতু কলিশনের মধ্যে কাইনেটিক এনার্জির কোনো প্রকার চেঞ্জ হচ্ছে না, কলিশনটাকে কি বলা হবে? কলিশনস আর ইলাস্টিক। ইলাস্টিক মানে কি? ইলাস্টিক মানে হচ্ছে কলিশনের কারণে কি হচ্ছে না? কলিশনের কারণে কোনো প্রকার কাইনেটিক এনার্জির চেঞ্জ হচ্ছে না। বুঝে গেছেন? এরপরে দেখো, এরপরে হচ্ছে তোমার গ্যাস মলিকুল কি করে? গ্যাস মলিকুল তোমার কন্টেনারের দেয়ালে কোলাইড উইথ দ্য ওয়াল অফ collision with walls of container, ঠিক আছে? তার এই যে কলিশন আছে, এই কলিশন তার, সে যে কন্টেনারে থাকে সেই কন্টেনারের দেয়ালে সে যে কোলাইড করতেছে, এটাই হচ্ছে তার প্রেসার। এটাই হচ্ছে তার প্রেসার, ঠিক আছে? এরপরে আর কিছু ছিল, হ্যাঁ আরো একটা ছিল, সেটা হচ্ছে তোমার এই যে গ্যাস মলিকুল গুলো আছে এগুলোর মধ্যে কোনো প্রকার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন নাই। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। তো এরকমই, তাও তোমরা কি করবে? কাইনেটিক থিওরি অফ গ্যাস যেটা আছে এটা একটু বই থেকে পড়ে নিবে। এখানের মধ্যে আসলে অত পড়ানোর কিছুই নেই। গ্যাস টাইনি পার্টিকেলস অর্থাৎ মলিকিউল দিয়ে তৈরি। গ্যাস মলিকিউল গুলো অনেক নেগলিজিবল ভলিউম থাকে। তারা যে কন্টেনারে থাকে ওই কন্টেনারের ভলিউমকে তার ভলিউম বলা হয়। তারা র্যান্ডমলি কোলাইড করে, মানে তাদের কোনো ঠিক ঠিকানা নাই। তারা এক এক ডিরেকশনে গিয়ে কোলাইড করে। এমন না যে কি 10টা এদিক গেল 10টা ওই দিক যাচ্ছে, মানে কোনো প্রকার ডিসিপ্লিন নেই। তারা র্যান্ডমলি কোলাইড করতেছে। তাদের ভেলোসিটি কোনো চেঞ্জ হচ্ছে না, মানে কলিশনের পরে তাদের ভেলোসিটি কোনো চেঞ্জ হচ্ছে না। যখন কোলাইড করতেছে তখন কাইনেটিক এনার্জির কোনো চেঞ্জ হচ্ছে না। কাইনেটিক এনার্জি চেঞ্জ হচ্ছে না বলেই তাদের কলিশনটাকে কি বলা হচ্ছে? ইলাস্টিক বলা হচ্ছে। তারা যে কন্টেনার আছে ওই কন্টেনারের দেয়ালের সাথে কি করতেছে? কোলাইড করতেছে। ওটাই তাদের প্রেসার, ঠিক আছে? আর তাদের মাঝখানে কোনো প্রকার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন থাকতেছে না, ঠিক আছে? এখন দেখো, এখন তোমাকে একটা কোয়েশ্চেন করবে, এই কোয়েশ্চেনটা রীতিমতো যখন আসছিল তখন অনেকেই পারে নাই, যে ডাজ কাইনেটিক থিওরি অফ গ্যাস ডাজ কাইনেটিক থিওরি অফ গ্যাস approve Boyle's law? The kinetic theory of gas approves Boyle's law. এইটা কেউ পারে নাই, কেন পারে না জানি না। দেখো, বুঝার চেষ্টা করো। তোমার
কাইনেটিক ইকুয়েশন অফ গ্যাস কি? PV is equals to 1/3 mNc স্কয়ার, mNc স্কয়ার, mNc স্কয়ার। বুঝে গেছে বিষয়টা? আসো, তোমার এখানের মধ্যে বোয়েলস ল কি? V ইনভার্সলি প্রপোর্শনাল টু P, ঠিক না? তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি V রাখো এখানে, P টাকে ওদিকে পাঠাও, তাহলে তোমার এখানে কি থাকে? mNc স্কয়ার ডিভাইডেড বাই কি থাকে? ডিভাইডেড বাই তোমার P থাকে, হ্যাঁ, ডিভাইডেড বাই তোমার P থাকে, এরপর 3 ডিভাইডেড বাই 3P থাকে আসলে। তাহলে এক কাজ করি, আমরা P টাকে একটু এদিকে রাখি, 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 ঠিক আছে? এখানে হচ্ছে 3P। তো দেখো, বোয়েলস লর মধ্যে একটা কথা বলা ছিল, সেটা হচ্ছে বোয়েলস লর একটা শর্ত ছিল যে নাম্বার অফ অ্যামাউন্ট অফ গ্যাস কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। অ্যামাউন্ট অফ গ্যাস কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। অ্যামাউন্ট অফ গ্যাস কনস্ট্যান্ট থাকবে। তো বোয়েলস ল, কাইনেটিক থিওরি অফ গ্যাস, বোয়েলস ল কে অ্যাপ্রুভ করে কিনা এটার জন্য আগে আমার কাছে বোয়েলস ল এর শর্তগুলো অ্যাপ্লাই করতে হবে। বোয়েলস ল এর শর্তগুলো অ্যাপ্লাই করার পরে যদি এটা বোয়েলস ল কে সমর্থন করে, তাহলে আমরা লিখবো যে কাইনেটিক থিওরি অফ গ্যাস অ্যাপ্রুভস বোয়েলস ল। ঠিক আছে? তো আমরা কি বলে দিছি? অ্যামাউন্ট অফ গ্যাস হচ্ছে কনস্ট্যান্ট। অ্যামাউন্ট অফ গ্যাস হচ্ছে কনস্ট্যান্ট। এখানে স্মল এম আর ক্যাপিটাল এম এর যে প্রোডাক্টটা আছে, এটাই হচ্ছে তোমার কি? অ্যামাউন্ট অফ গ্যাস। এটাই হচ্ছে তোমার কি? অ্যামাউন্ট অফ গ্যাস। এটাকে আমরা ডব্লিউ দিয়ে প্রকাশ করতে পারি, এটাকে আমরা কি বলতে পারি? অ্যামাউন্ট অফ গ্যাস। অ্যামাউন্ট অফ গ্যাসটা কি এখানের মধ্যে? কনস্ট্যান্ট। অ্যামাউন্ট অফ গ্যাসটা এখানের মধ্যে কনস্ট্যান্ট। তার মানে তুমি যদি একটু ভালো করে দেখো, তোমার এখানের মধ্যে ডব্লিউ কি? কনস্ট্যান্ট। তোমার এখানের মধ্যে ডব্লিউ কি? কনস্ট্যান্ট। তোমার এখানে ডব্লিউ হচ্ছে কনস্ট্যান্ট। তোমার এখানে ডব্লিউ হচ্ছে কনস্ট্যান্ট। সি কি? সি হচ্ছে ভেলোসিটি অফ মলিকিউলস। ভেলোসিটি অফ মলিকিউলস। ভেলোসিটি অফ মলিকিউলস কি হয়? কনস্ট্যান্ট হয়। ভেলোসিটি অফ মলিকিউলস কি হয়? কনস্ট্যান্ট হয়। ভেলোসিটি অফ মলিকিউলস কনস্ট্যান্ট হয়। ভেলোসিটি অফ মলিকিউলসও কি হয়? কনস্ট্যান্ট হয়। এখন তোমাদের হয়তো মাথা ওলা যাবে, ভেলোসিটি অফ মলিকিউলস কিভাবে কনস্ট্যান্ট? আমি তোমাদেরকে বলছিলাম না, সি মানে কি? সিআরএমএস। এখানকার সি যেটা আছে ওটা কি? সিআরএমএস। তো এটা কি হচ্ছে? √3RT ডিভাইডেড বাই এম। √3RT ডিভাইডেড বাই এম। তার মানে তুমি দেখো, সিআরএমএস কিন্তু কার কার উপর ডিপেন্ড করতেছে? সিআরএমএস কিন্তু তোমার আর 3 এর উপর ডিপেন্ড করে, আর এর উপর ডিপেন্ড করে, টি এর উপর ডিপেন্ড করে, এম এর উপর ডিপেন্ড করে। 3 একটা কনস্ট্যান্ট, আর একটা কনস্ট্যান্ট। যেহেতু আমরা বোয়েলস ল বসাচ্ছি, তাই বলে আমাদের টিও কি হবে? টেম্পারেচারও কনস্ট্যান্ট হবে। তার মানে এটা শুধুমাত্র কার উপর ডিপেন্ড করবে? মলিকুলার মাসের উপর ডিপেন্ড করবে। বলো, কোন একটা গ্যাসের জন্য, কোন একটা নির্দিষ্ট গ্যাসের জন্য মলিকুলার মাসও কনস্ট্যান্ট না? তার মানে কি সিআরএমএস পুরোটাই কনস্ট্যান্ট হয়ে গেল না বোয়েলস লর জন্য? তাহলে সিআরএমএস কি হয়ে গেল? কনস্ট্যান্ট। তোমার এখানের মধ্যে ভেলোসিটি কি হয়ে গেল? কনস্ট্যান্ট। তাহলে 3 তো এমনিতেই কনস্ট্যান্ট। 3 কি কনস্ট্যান্ট না? 3 তো একটা কনস্ট্যান্টই তো, ঠিক না? তো তুমি এখানের মধ্যে কনস্ট্যান্টের মাঝখানে মাল্টিপ্লিকেশন করো, কনস্ট্যান্ট কে স্কোয়ার করো, কনস্ট্যান্ট দিয়ে আবার ডিভাইড করো, যেটাই করো না কেন, কনস্ট্যান্টের মাঝখানে যতই কাহিনী করো না কেন, দিন শেষে কি পাবা? দিন শেষে কনস্ট্যান্টই পাবা, ঠিক আছে? তার মানে তুমি এখানে কি পাচ্ছ? v ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এখানে কি পাচ্ছ? কনস্ট্যান্ট। এখানে পাচ্ছ কনস্ট্যান্ট, এখানে পাচ্ছ কনস্ট্যান্ট, এখানে পাচ্ছ কনস্ট্যান্ট, এখানে পাচ্ছ কনস্ট্যান্ট। ভেরি গুড, ভেরি গুড। এখানে পাচ্ছ কনস্ট্যান্ট। এখন আমরা কি জানি? আমরা জানি প্রপোর্শনাল সাইন তোলার জন্য আমরা কনস্ট্যান্ট বসাই। এখন আমরা কনস্ট্যান্ট তুলে কি বসাতে পারবো? প্রপোর্শনাল সাইন বসাতে পারবো। তো v ইনভার্সলি প্রপোর্শনাল টু v when amount of gas is constant and temperature is constant. বুঝে গেছে? তার মানে আমাদের কাইনেটিক থিওরি অফ গ্যাস কি করে? কাইনেটিক থিওরি অফ গ্যাস আমাদের বোয়েলস ল কে অ্যাপ্রুভ করে। কাইনেটিক থিওরি অফ গ্যাস আমাদের বোয়েলস ল কি করে? অ্যাপ্রুভ করে। বুঝে গেছে বিষয়টা? ভেরি 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 গুড। আসো, আমাদের টপিক কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছি। আমাদের ওই হিউমিডিটির অংশটা শুধুমাত্র বাকি থাকবে, নাহলে বাদ দিয়ে সব শেষ হয়ে যাবে। এরপর আমরা পড়বো হচ্ছে আমাদের যেটা পড়বো সেটা হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস। আসো, কাইনেটিক থিওরি অফ গ্যাস না, কাইনেটিক এনার্জি অফ গ্যাস। কাইনেটিক এনার্জি অফ গ্যাস, 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 কাইনেটিক এনার্জি অফ গ্যাস। ঠিক আছে? কাইনেটিক এনার্জি অফ গ্যাস। তো কাইনেটিক এনার্জি অফ গ্যাসের জন্য আসলে আমাদের কাছে পড়তে যেটা সবার আগে পড়তে হবে সেটা হচ্ছে আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম। সেটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। এই যে ডিগ্রিজ অফ ফ্রিডম আছে, এই ডিগ্রিজ অফ ফ্রিডমটা যে বুঝে না সেই চালাক। ঠিক আছে? ডিগ্রিজ অফ ফ্রিডম আসলে বোঝার দরকার নেই। ডিগ্রিজ অফ ফ্রিডম আসলে বোঝার দরকার নেই, কারণ ডিগ্রিজ অফ ফ্রিডম থেকে আমাদের অত ক্রিটিক্যাল জিনিস আসে না, অত ক্রিটিক্যাল জিনিস আসে না। তো আমাদের প্রথমে কি কোন জিনিসটা জানতে হবে? ডিগ্রিজ অফ ফ্রিডম, 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 ডিগ্রিজ অফ ফ্রিডম। আমি যদি এক লাইনে বলে দিই ডিগ্রিজ অফ ফ্রিডম কি? ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে নাম্বার অফ ওয়েজ, নাম্বার অফ ওয়েজ, নাম্বার অফ ওয়েজ, নাম্বার অফ ওয়েজ আ মলিকিউল ক্যান মুভ
number of ways a molecule can move, number of ways a molecule can move, number of ways a molecule can move। এটা বুঝাই না কেন জানো? কারণ এটা বুঝাইতে গেলে বুঝার পরে দুনিয়ার সবগুলো ভুল স্টুডেন্টরা করে, বুঝার পরে, বুঝার আগে করে না কিন্তু, বুঝার পরে করে, বুঝার পরে বুদ্ধি খাটাইতে গিয়ে দেখা যায় কি ভুলভাল করে বসে আছে। ঠিক আছে, তাহলে তোমার এখানের মধ্যে ধরো এটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। ধরো তোমার কাছে একটা মলিকিউল আছে, একটা মলিকিউল আছে, ঠিক আছে, ধরো এখানের মধ্যে তোমার কাছে কি আছে, একটা মলিকিউল আছে, হ্যাঁ, একটা মলিকিউল আছে। এই মলিকিউলটাকে একটু এনলার্জ করি, হ্যাঁ, এটা হচ্ছে একটা মলিকিউল, ঠিক আছে। এই মলিকিউলটা তোমার এক্স অ্যাক্সিসে যেতে পারবে, এই মলিকিউলটা তোমার ওয়াই অ্যাক্সিসে যেতে পারবে, এই মলিকিউলটা তোমার জেড অ্যাক্সিসে যেতে পারবে, ঠিক আছে। তাহলে সে কয় দিকে মুভ করতে পারতেছে, সে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিসে যাচ্ছে। ধরো সে এক্স ওয়াই প্লেনে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, এক্স ওয়াই প্লেনে যাচ্ছে। এক্স ওয়াই প্লেনে যাওয়া মানে কি, সে একই সাথে এক্স এর দিকেও যাচ্ছে, একই সাথে ওয়াই এর দিকেও যাচ্ছে। সে যদি ওয়াই জেড প্লেনে যায় তার মানে সে একই সাথে ওয়াই এর দিকে যাচ্ছে, একই সাথে জেড এর দিকে যাচ্ছে। সে যদি এক্স জেড প্লেনের দিকে যায় তাহলে সে একই সাথে এক্স এর দিকে যাচ্ছে, একই সাথে জেড এর দিকে যাচ্ছে। মোটমাট কথা হচ্ছে সে এই তিনটা অ্যাক্সিসের বাইরে কোন প্রকার মুভমেন্ট দেখাতে পারতেছে না। তাই বলে তার ডিগ্রিজ অফ ফ্রিডম কত, তাই বলে তার ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3। তো এই যে গ্যাসটা আছে, এই গ্যাসটা কি, এই গ্যাসটা হচ্ছে আমাদের মোনো অ্যাটমিক। কারণ মোনো অ্যাটমিক মানে কি, মোনো অ্যাটমিক হচ্ছে যে যে মলিকিউলে শুধুমাত্র একটা মাত্র অ্যাটম থাকে। এটা মূলত দেখা যাচ্ছে তোমার ইনার্ট গ্যাস গুলোর ক্ষেত্রে, তোমার হিলিয়াম গ্যাস, হিলিয়াম 2 জীবনে দেখছো, হিলিয়াম 2 এরকম ঘন দেখছো, দেখো নাই তো, কারণ হিলিয়াম 2 থাকে না। এরা মোনো অ্যাটমিক হয়, একটা হিলিয়াম একটা মলিকিউল তৈরি করে, একটা হিলিয়াম একটা মলিকিউল তৈরি করে। তো মনো অ্যাটমিকের জন্য তোমার ডিগ্রিজ অফ ফ্রিডম কি হবে ওটা লিখো, মনো অ্যাটমিকের জন্য তোমার ডিগ্রিজ অফ ফ্রিডম, মনো অ্যাটমিকের জন্য তোমার ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3। মনো অ্যাটমিকের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3। মনো অ্যাটমিকের এক্সাম্পল দিই, মনো অ্যাটমিকের একটা এক্সাম্পল হইতে পারে আমাদের হিলিয়াম, মনো অ্যাটমিক। এরপর হচ্ছে আমাদের ডাই অ্যাটমিক, ঠিক আছে। ডাই অ্যাটমিকের জন্য আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 5। ডাই অ্যাটমিকের জন্য আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম কি, ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 5। প্রশ্ন করতে পারে কি হবে, আমি বলবো যে জানার দরকার নেই, জাস্ট মাথায় রাখবে কি ডাই অ্যাটমিকের জন্য কি হবে, ডায়াটমিকের জন্য হবে হচ্ছে 5, ডায়াটমিকের জন্য হবে হচ্ছে 5, ডায়াটমিকের জন্য হবে হচ্ছে 5। তো ডায়াটমিকের এক্সাম্পল কি, ডায়াটমিকের এক্সাম্পল হচ্ছে আমাদের, ডায়াটমিকের এক্সাম্পল হচ্ছে, ডায়াটমিকের এক্সাম্পল হচ্ছে অক্সিজেন, ডায়াটমিকের এক্সাম্পল হচ্ছে অক্সিজেন, ডায়াটমিকের এক্সাম্পল কি অক্সিজেন, নাইট্রোজেন, এগুলাই হচ্ছে ডায়াটমিকের এক্সাম্পল, এগুলাই হচ্ছে ডায়াটমিকের এক্সাম্পল, এগুলো হচ্ছে ডায়াটমিকের এক্সাম্পল, ঠিক আছে। এরপর আসো ট্রায়াটমিক, এরপর আসো ট্রায়াটমিক, ঠিক আছে, ডায়াটমিক গেলে এরপর আসো ট্রায়াটমিক অথবা পলিঅ্যাটমিক। ট্রায়াটমিক বলে না, পলিঅ্যাটমিক কি বলে, পলিঅ্যাটমিক, 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 ঠিক আছে। পলিঅ্যাটমিক, পলিঅ্যাটমিকের জন্য কত হবে, পলিঅ্যাটমিকের জন্য হবে হচ্ছে তোমার 6। পলিঅ্যাটমিকের জন্য কত হবে, পলিঅ্যাটমিকের জন্য হবে হচ্ছে 6, পলিঅ্যাটমিকের জন্য হবে হচ্ছে 6। পলিঅ্যাটমিকের জন্য আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম কত, ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 6, ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 6। পলিঅ্যাটমিকের একটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড। পলিঅ্যাটমিক গ্যাসের এক্সাম্পল হতে পারে কি, পলিঅ্যাটমিক গ্যাসের এক্সাম্পল হতে পারে কার্বন ডাইঅক্সাইড। বুঝা গেছে? তো আমরা এটা বললাম। এখন কাইনেটিক এনার্জির সাথে এটার সম্পর্ক কি? কাইনেটিক এনার্জির সাথে এটার সম্পর্ক হচ্ছে, তোমার কাইনেটিক এনার্জি হচ্ছে মূলত, কাইনেটিক এনার্জি আসো, কাইনেটিক এনার্জি পড়ি। কাইনেটিক এনার্জি হচ্ছে তোমার মূলত, কাইনেটিক এনার্জি হচ্ছে আমাদের F বাই 2, F বাই 2 nRT, F বাই 2 nRT, F বাই 2 nRT, ঠিক আছে। এখন যদি মনো অ্যাটমিকের জন্য আমরা কাইনেটিক এনার্জি বের করি, যদি মনো অ্যাটমিকের জন্য আমরা কাইনেটিক এনার্জি বের করি তাহলে এটা কি হবে, তোমার এফ এর জায়গায় কি বসবে, এফ এর জায়গায় বসবে হচ্ছে 3, কারণ এফ দিয়ে কি বুঝায়, এফ দিয়ে বুঝায় হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম, ডিগ্রিজ অফ ফ্রিডমকে কি দিয়ে ডিনোট করা হয়, এফ দিয়ে ডিনোট করা হয়, বুঝে গেছে। তাহলে এফ দিয়ে বুঝায় ডিগ্রিজ অফ ফ্রিডম, তাই বলে আমাদের এখানে কাইনেটিক এনার্জি কি হবে 3/2 nRT, 3/2 nRT, 3/2 nRT, 3/2 nRT, ঠিক আছে, 3/2 nRT। তো তুমি 3/2 nRT এটা মুখস্থ রাখলেও চলবে, কারণ আমাদের যাই জিজ্ঞেস করুক আমাদেরকে মানে আমাদেরকে মূলত এইটাই আসে সাধারণত, ঠিক আছে, আমাদের কত এটা দিয়ে করলে সাধারণত হয়ে যায়, তাও আমরা পড়ি, সমস্যা নেই। এরপরে যদি তোমার কি চাই, ডায়াটমিক চাই, ডায়াটমিক হলে কি হবে, ডায়াটমিক হলে হবে যে 5/2 nRT, ডায়াটমিকের জন্য কি হবে 5/2 nRT, 5/2 nRT, 5/2 nRT, 5/2 nRT, বুঝা গেছে, 5/2 nRT, 5/2 nRT, 5/2 nRT। এরপরে তোমার কি আছে, এরপরে আছে তোমার ধরো পলিঅ্যাটমিক, পলিঅ্যাটমিকের জন্য কি হবে, পলিঅ্যাটমিকের জন্য হবে হচ্ছে তোমার, পলিঅ্যাটমিকের জন্য হবে হচ্ছে তোমার 3 nRT, পলিঅ্যাটমিকের জন্য কি হবে 3 nRT, কারণ তুমি যদি উপরে কি বসাও, উপরে যদি তুমি 6 বসাও তাহলে 6/2 করলে কত আসে, 3 আসে না, তাহলে তোমার এখানে কি আসবে 3 nRT, তোমার এখানে আসবে হচ্ছে
3 nRT, তোমার এখানে আসবে হচ্ছে 3 nRT, বুঝে গেছে? তোমার এখানে আসবে হচ্ছে 3 nRT। ভেরি গুড। তাহলে তো আমরা কাইনেটিক এনার্জির অংশটা শেষ করে ফেলছি। এখন আমাদের এখানের মধ্যে আহ কিছু কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন গুলো আমরা একটু সলভ করি। কোয়েশ্চেন মানে থিওরিটিক্যাল কোয়েশ্চেন। আমি আজকে জাস্ট তোমাদেরকে ফর্মুলা বুঝাচ্ছি, থিওরি বুঝাচ্ছি, ম্যাথ সব কালকে একদিনে সব ম্যাথ শেষ করে ফেলবো, ঠিক আছে? একদিনে শেষ হবে না, টাইম লাগবে, বাট স্টিল। তো দেখো, এখন তোমাকে বলতেছে at absolute zero temperature molecules of all gas remain static at absolute zero, at absolute zero, at absolute zero, at absolute zero temperature, 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 molecules are static, molecules are static, molecules are static, molecules are static। এখন molecules are static মানে কি? মলিকিউলের কাইনেটিক এনার্জি নেই। molecules are static মানে কি? মলিকিউলের কাইনেটিক এনার্জি নেই, বুঝে গেছে? মলিকিউলস আর স্ট্যাটিক মানে হচ্ছে মলিকুলার কাইনেটিক এনার্জি নেই। তুমি এটাকে এভাবে এক্সপ্লেন করতে পারো, কিন্তু আমি এটাকে এভাবে দিতাম না, আমি এটাকে সিআরএমএস দিয়ে বুঝাইতাম, ঠিক আছে? সিআরএমএস তোমার যেটা ইচ্ছা তুমি সেটা দিয়ে দিতে পারো, ঠিক আছে? সিআরএমএস কি? সিআরএমএস হচ্ছে তোমার √3RT ডিভাইডেড বাই m, √3RT ডিভাইডেড বাই m, এটা হচ্ছে তোমার সিআরএমএস, ঠিক আছে? এখন অ্যাবসলিউট জিরো টেম্পারেচার মানে কি? অ্যাবসলিউট জিরো টেম্পারেচার মানে হচ্ছে 0 কেলভিন। অ্যাবসলিউট জিরো টেম্পারেচার মানে হচ্ছে 0 কেলভিন। এখন তুমি যদি এখানের মধ্যে 3 বসাও, আর বসাও, 0 বসাও, আর এখানে m বসাও, তোমার যেখানে যাই থাকুক না কেন, যেহেতু উপর একটা 0 আছে, পুরাটা কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে না? তাই বলে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, যেহেতু টেম্পারেচার 0, আর সিআরএমএস যেহেতু টেম্পারেচারের উপর নির্ভর করে, টেম্পারেচারের জায়গায় আমি যদি 0 বসাই, তাহলে সিআরএমএস এর ভ্যালু 0 চলে আসতেছে। আর আমরা জানি সিআরএমএস এর ভ্যালু 0 থাকা মানে কি? সিআরএমএস এর ভ্যালু 0 থাকা মানে হচ্ছে আমাদের গ্যাস মলিকিউলস গুলো কি করতেছে না? মুভ করতেছে না। এছাড়া আমরা এটাকে কিভাবে বলতে পারি? ইকে ইজ ইকুয়ালস টু কি? এফ বাই টু এনআরটি, এফ বাই টু এনআরটি, এফ বাই টু এনআরটি। তুমি যদি এখানের মধ্যে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের মধ্যে কাইনেটিক এনার্জি বের করতে চাও, তাহলে তোমার কি হবে? এফ বাই টু এন আর জিরো, যেহেতু এখানের মধ্যে একটা জিরো দিয়ে মাল্টিপ্লাই করেছো, তাই বলে কি হবে? জিরো হবে। তো কাইনেটিক এনার্জি জিরো হইলেও কি তোমার মলিকিউলস গুলো মুভ করতেছে না, যার কাইনেটিক এনার্জি আছে সেই তো মুভ করে, ঠিক না? আসো এক্সপ্রেশন, এরপরে হচ্ছে তোমার এখানের মধ্যে কাইনেটিক এনার্জি আর টেম্পারেচারের সম্পর্ক, রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি এন্ড টেম্পারেচার। আসো রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি এন্ড টেম্পারেচার, রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি এন্ড টেম্পারেচার, রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি এন্ড টেম্পারেচার, কাইনেটিক এনার্জি এন্ড টেম্পারেচার, কাইনেটিক এনার্জি এন্ড টেম্পারেচার, রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি এন্ড টেম্পারেচার। আসো আসো রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি এন্ড টেম্পারেচার, এটা আমরা পড়ি। রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি এন্ড টেম্পারেচার। তো ইকুয়েশনটা দেখো, কাইনেটিক এনার্জি এর ইকুয়েশনটা তো এটা, ঠিক না? ইকুয়েশনটা তো এটা। এখন তুমি দেখো, তোমার এখানের মধ্যে এফ কি কনস্ট্যান্ট না? এফ কি কনস্ট্যান্ট না? ডিগ্রিজ অফ ফ্রিডম একটা কনস্ট্যান্ট না? এরপর কনস্ট্যান্টকে 2 দিয়ে ডিভাইড করলে একটা কনস্ট্যান্ট পাবা না? অ্যামাউন্ট অফ মলিকিউলকে তুমি কনস্ট্যান্ট ধরে নাও, অ্যামাউন্ট অফ ফর ফিক্সড অ্যামাউন্ট অফ মলিকিউল, ফর ফিক্সড অ্যামাউন্ট অফ মলিকিউল ধরলে তোমার এনও কি হয়ে যাচ্ছে? কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। আর কি? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, তাহলে এটাও কনস্ট্যান্ট। তার মানে তোমার এখানে কি বাকি আছে? শুধুমাত্র ইকে আর টি বাকি আছে। তো তুমি এখানের মধ্যে এভাবে লিখতে পারো, ইকে ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইনটু টি, বুঝে গেছে? আর তুমি এখান থেকে কি করবা? কনস্ট্যান্টটাকে তুলে ফেলবা। কনস্ট্যান্টটাকে তুললে তোমার এখানে কি আসবে? প্রপোর্শনাল সাইন চলে আসবে। তার মানে তোমার কাইনেটিক এনার্জির সাথে তোমার টেম্পারেচারের সম্পর্কটা কি এরকম? প্রপোর্শনাল। এখন যদি তুমি এটা একটা গ্রাফ দিয়ে এক্সপ্লেন করতে চাও, তুমি চাইলে এটাকে এক্সপ্লেন করতে পারো। তোমার এখানের মধ্যে তুমি কি দিয়ে দিবা? তোমার এখানের মধ্যে তুমি কাইনেটিক এনার্জি দিয়ে দিবা, তুমি এখানের মধ্যে টেম্পারেচার দিয়ে দিবা। তো যেহেতু প্রপোর্শনাল সম্পর্ক, তাই বলে কি হবে? তাই বলে তুমি এখানে একটা স্ট্রেট লাইন পাবে। স্ট্রেট লাইনটা কি হবে? পাসিং থ্রু দা অরিজিন হবে। স্ট্রেট লাইনটা তোমার পাসিং থ্রু দা অরিজিন হবে, ঠিক আছে? if temperature of any gas এখানে বলতেছে যে কি at same temperature for 1 mole of different gases average, আচ্ছা ঠিক আছে বুঝছি। দেখো, আমাদেরকে একটা কোয়েশ্চেন করছে, হ্যাঁ? কোয়েশ্চেনটা আমি মুখে বলে দিচ্ছি, অ্যান্সারটা মুখে বলে, প্রশ্নটা মুখে বলছে, অ্যান্সারটাও মুখে বলতেছে। বলতেছে যে কি তোমার যে এক মোল গ্যাসের একই টেম্পারেচারে এক মোল গ্যাসের সকল গ্যাসের কাইনেটিক এনার্জি একই, বুঝা গেছে? এখন তুমি যদি এখানে n এর জায়গায় 1 বসাও, ঠিক আছে?
এখন ধরো তুমি কাইনেটিক এনার্জি কার জন্য বের করছো, ধরো তুমি কাইনেটিক এনার্জি বের করছো অক্সিজেনের জন্য, ঠিক আছে। এখন তুমি এনার জায়গায় কি বসাচ্ছ, এনার জায়গায় 1 বসাচ্ছ, তাহলে F/2 ও স্যার F/2 RT, F/2 RT। ধরো তুমি এখন কাইনেটিক এনার্জি কার জন্য বের করছো, ধরো তুমি এখন কাইনেটিক এনার্জি বের করছো নাইট্রোজেনের জন্য, তুমি আবারও কি করলা, F/2 RT। বুঝে গেছে? এখন অক্সিজেনের জন্য বসাও, নাইট্রোজেনের জন্য বসাও, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। তার মানে হচ্ছে তোমার তোমার এক মোল গ্যাসের জন্য, এক মোল গ্যাসের জন্য একটা এক মোল এক মোল গ্যাস একটা নির্দিষ্ট টেম্পারেচারে, একটা নির্দিষ্ট টেম্পারেচারে এক মোল পরিমাণ সব গ্যাসের কাইনেটিক এনার্জি কি হবে, একই হবে। বুঝে গেছে? এটা তো বলে, এটা তো একদম এক্সপ্লেন করার কোনো ব্যাপার নেই, একদম ইজি জিনিস। হুম। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের মিন ফ্রি পাথ। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে মিন ফ্রি পাথ। আসো, মিন ফ্রি পাথ, 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 মিন ফ্রি পাথ। আসো মিন ফ্রি পাথ করি। হ্যাঁ, মিন ফ্রি পাথ, 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 মিন ফ্রি পাথ। বলো মিন ফ্রি পাথ কি জিনিস? একটা মলিকুল আছে, ঠিক আছে, একটা মলিকুল আছে, ঠিক আছে। এই মলিকুলটা কি করবে, কোলাইড করবে। কয়বার কোলাইড করবে? দুইবার কোলাইড করবে। একবার এই মলিকুলের সাথে কোলাইড করবে, আরেকবার এই মলিকুলের সাথে কোলাইড করবে। বিষয়টা হবে এরকম কিছু না যে ওখান থেকে গেছে, ওর সাথে কোলাইড করছে, এরপর ওর সাথে কোলাইড করছে, ঠিক আছে। তাহলে কয়টা কলিশন? দুইটা কলিশন। কয়টা কলিশন? দুইটা কলিশন, ঠিক আছে। তো সে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে? সে এখান থেকে এখানে একটা দূরত্ব অতিক্রম করতেছে, সে এখান থেকে এখানে আরেকটা দূরত্ব অতিক্রম করতেছে। বুঝা গেছে? ক্লিয়ার? ভেরি গুড। তো এখানের মধ্যে যে দূরত্বটা ওটা হচ্ছে L1, এখানে যে দূরত্বটা অতিক্রম করছে ওটা হচ্ছে L2। তুমি যদি দুইটা সাকসেসিভ কলিশনে একটা মলিকুল যে দূরত্ব অতিক্রম করে ওটাকে যদি তুমি ওটাকে যদি তুমি 2 দিয়ে ডিভাইড করো, অথবা তুমি এটা বলতে পারো যে দুইটা সাকসেসিভ কলিশনে, পরপর দুইটা কলিশনের মধ্যে একটা মলিকুল যে দূরত্ব অতিক্রম করতেছে ওটার যদি তুমি অ্যাভারেজ বের করো তাহলে তুমি কি পাবো, তাহলে তুমি পাবো হচ্ছে মিন ফ্রি পাথ। তাহলে তুমি পাবো হচ্ছে মিন ফ্রি পাথ, তাহলে তুমি পাবো হচ্ছে কি, তাহলে তুমি পাবো হচ্ছে মিন ফ্রি পাথ, তাহলে তুমি পাবো হচ্ছে মিন ফ্রি পাথ। তুমি পাবা কি, মিন ফ্রি পাথ। তুমি পাবো হচ্ছে মিন ফ্রি পাথ, তুমি পাবো হচ্ছে মিন ফ্রি পাথ, তুমি পাবো হচ্ছে মিন ফ্রি পাথ। ভেরি গুড, ক্লিয়ার। মিন ফ্রি পাথ। কারণ মিন ফ্রি পাথ, মিন ফ্রি পাথ আসলে মানে এটা কিন্তু খুব টাফ বিষয়টা, যে দুইটা সাকসেসিভ কলিশনের মধ্যে কি পরিমাণ দূরত্ব বের, মানে এই L1 L2 এগুলোকে ইন্ডিভিজুয়ালি বের, এগুলোকে ইন্ডিভিজুয়ালি বের করে এরপর 2 দিয়ে ডিভাইড করে, এগুলো টাফ। আর এরকম ইনফরমেশন তোমাকে কোশ্চেনে দিতেও পারবে না, কারণ এই ইনফরমেশনটা ইটসেলফ এটা পাওয়াটা খুব টাফ। বুঝা গেছে বিষয়টা? তাই বলে আমাদের কাছে কি করতে হবে, একটা সিম্পল ফর্মুলা দিয়ে এটা বের করতে হবে, ঠিক আছে। তো মিন ফ্রি পাথের আমাদের কয়েকটা ফর্মুলা আছে, একটা হচ্ছে ক্লসিয়াস দিছে, আরেকটা হচ্ছে তোমার ম্যাক্সওয়েল দিছে। একটা কে দিছে, ক্লসিয়াস দিছে, আরেকটা হচ্ছে ম্যাক্সওয়েল দিছে। আমরা ম্যাক্সওয়েলেরটা পড়বো, ম্যাক্সওয়েলেরটা পড়বো, ম্যাক্সওয়েলেরটা পড়বো, ঠিক আছে। ম্যাক্সওয়েলেরটা পড়ি, একটু স্পেলিং দেখিও, ম্যাক্সওয়েলের স্পেলিং কি হবে, একটু ম্যাক্সওয়েলের স্পেলিংটা দেখিও, ঠিক আছে। একটু ম্যাক্সওয়েলের স্পেলিংটা দেখিও, ম্যাক্সওয়েলের স্পেলিংটা দেখলে সব ঠিক হয়ে যাবে। আসো ম্যাক্সওয়েল। তো ম্যাক্সওয়েল কি দিছে, ম্যাক্সওয়েল তোমার মিন ফ্রি পাথের একটা ইকুয়েশন দিছে, ম্যাক্সওয়েল তোমার মিন ফ্রি পাথের একটা ইকুয়েশন দিছে। ম্যাক্সওয়েল মিন ফ্রি পাথের ইকুয়েশন কি দিছে, ম্যাক্সওয়েল মিন ফ্রি পাথের ইকুয়েশন কি দিছে, দেখো ম্যাক্সওয়েল মিন ফ্রি পাথের ইকুয়েশন দিছে হচ্ছে 1/√2, ম্যাক্সওয়েল মিন ফ্রি পাথের ম্যাক্সওয়েল মিন ফ্রি পাথের ইকুয়েশন দিচ্ছে 1/√2, 1/√2, 1/√2, 1/√2, 1/√2 পাই সিগমা স্কোয়ার এন, 1/√2 পাই সিগমা স্কোয়ার এন, 1/√2 পাই সিগমা স্কোয়ার এন। এখন এখানের মধ্যে তোমার √2 বোঝানোর দরকার নেই, পাই বোঝানোর দরকার নেই। এন কি, এন হচ্ছে তোমার নাম্বার অফ মলিকিউল পার ইউনিট ভলিউম, এন হচ্ছে নাম্বার অফ মলিকিউল পার ইউনিট ভলিউম, number of molecule per unit volume, 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 n হচ্ছে number of molecule per unit volume, n হচ্ছে number of molecule per unit volume। এখানের মধ্যে সিগমা কি, সিগমা হচ্ছে diameter of a molecule, সিগমা হচ্ছে কি diameter of a molecule, সিগমা হচ্ছে diameter of a molecule, diameter of a molecule, diameter of a molecule, সিগমা হচ্ছে diameter of a molecule। বুঝে গেছে বিষয়টা? সিগমা হচ্ছে diameter of a molecule, n হচ্ছে নাম্বার অফ মলিকিউল, সিগমা হচ্ছে ডায়ামিটার অফ আ মলিকিউল, সিগমা হচ্ছে ডায়ামিটার অফ আ মলিকিউল। ভেরি গুড। এখন দেখো, হুম,
এরপরে হচ্ছে তোমার টাইম ইন বিটুইন টু কনজিকিউটিভ কলিশন। টাইম ইন বিটুইন টু কনজিকিউটিভ কলিশন এটা কিভাবে বের করবা, এটাও একটা সুন্দর একটা জিনিস। টাইম ইন বিটুইন টু কনজিকিউটিভ কলিশন, ইন বিটুইন টু কনজিকিউটিভ কলিশন, ইন বিটুইন টু কনজিকিউটিভ কলিশন অথবা টু সাকসেসিভ কলিশন। বুঝে গেছে? এটার জন্য তোমাদের কাছে চাইতে হবে v is equals to s by t এর মধ্যে, v is equals to s by t এর মধ্যে, ঠিক আছে? v is equals to s by t, v is equals to s by t, v is equals to s by t, v is equals to s by t। তো দেখো দুইটা সাকসেসিভ কলিশনের মধ্যে, আচ্ছা এখান থেকে আমি কি বের করছি, ধরো টাইম, যদি এখান থেকে বের করি এটা কি হবে s by v, ঠিক আছে? এখন আমরা কি বের করছি, টাইম ইন বিটুইন টু সাকসেসিভ কলিশন, টাইম ইন বিটুইন টু সাকসেসিভ কলিশন, টাইম ইন বিটুইন টু সাকসেসিভ কলিশন, উপরে কি দিব s। দুইটা সাকসেসিভ কলিশনের মধ্যে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করা হয়, মিন ফ্রি পাথ পরিমাণ দূরত্ব অতিক্রম করা হয়। কোন ভেলোসিটিতে এই পাথ অতিক্রম করা হয়, CRMS ভেলোসিটিতে, বুঝে গেছে? তাহলে এটাই হলো কি আমাদের টাইম বিটুইন টু সাকসেসিভ কলিশন, টাইম ইন বিটুইন টু সাকসেসিভ কলিশন, ঠিক আছে? Is the mean free path more if the gas density is more? মিন ফ্রি পাথের সাথে ডেনসিটির একটা সম্পর্ক আছে, মিন ফ্রি পাথের সাথে ডেনসিটির একটা সম্পর্ক আছে। দেখো মিন ফ্রি পাথের আমাদের মূলত যখনই আমরা মিন ফ্রি পাথ বের করবো, আমরা ম্যাক্সওয়েলের ইকুয়েশনটা বের করব, ইকুয়েশনটা ইউজ করব, কিন্তু মিন ফ্রি পাথের সাথে যখন ডেনসিটির সম্পর্ক বলছে তখন আমরা আলাদা একটা ফর্মুলা ইউজ করি, ঠিক আছে? মিন ফ্রি পাথ এন্ড ডেনসিটি, 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 মিন ফ্রি পাথ এন্ড ডেনসিটি। আসো, তো মিন ফ্রি পাথ এন্ড ডেনসিটির ফর্মুলাটা হচ্ছে তোমার মিন ফ্রি পাথ থাকে এদিকে, এরপরে তোমার m divided by pi sigma square, d। তার মানে তোমার মিন ফ্রি পাথের সাথে ডেনসিটির সম্পর্ক হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। মোট কথা হচ্ছে তোমার যদি মলিকুলার ডেনসিটি বেশি হয় তাহলে মিন ফ্রি পাথ কি হবে, কম হবে। বুঝে গেছে? বাস একটু গিয়ে আজকের ক্লাস